আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যে অঘটনের আশা করিনি সেটি ঘটতে যাচ্ছে। একদিকে জামাতের সম্ভাবনা দরজা খুলে যাচ্ছে, অন্যদিকে বিএনপির সম্ভাবনা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। যে দলটি সর্বাধিক নির্যাতন নিপীড়ন ভোগ করেছে সেই দলটির নেতাদের বেফাঁস মন্তব্যে দেশের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। একদিকে জনাব তারেক রহমান এত লড়াই করে দলটাকে গোছাবার চেষ্টা করছেন, সারা দেশে বিএনপির বিভিন্ন নেতারা ইচ্ছে মতো মন্তব্য করে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দলটাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রিয় দর্শক, জামাত ইসলামের সাথে আইএমএফ বৈঠক করেছে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় ঋণদাতা গোষ্ঠীটি, যেটাকে আমরা জাতিসংঘের, বিশ্ব ব্যাংকের বা জাতিসংঘের একটি সংগঠন বা সংস্থা হিসেবে চিনি, তারা জামাতের সাথে বৈঠক করেছেন। তাদের এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ? আবার শিবির, ছাত্রদল, এনসিপি প্রত্যেকে আগামীকালকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস শুরু হয়েছে। এবার হাসিনা এই দেশবাসীকে বললেন, যারা আগুন দিবে তাদের সেই আগুনে হাত পুড়িয়ে দিতে। একটু মজা লাগলো না কথাটা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোন বক্তব্যটির জন্য বিএনপি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কি বললেন তারেক রহমান? আমরা এমন অনেকগুলো বিষয় তুলে আনবো আজকের খবরে, তবে সবচেয়ে বড় চমক থাকছে এনসিপি হয়তো বিএনপির জোটে যাচ্ছে না। তাহলে কি এনসিপি জামাতের জোটে যাচ্ছে? কি ইঙ্গিত দিল এনসিপির শীর্ষ নেতারা? চলুন সেই বিষয়গুলো আজকে আপনাদের জানাবো ভিডিও সহকারে। প্রথমে আমি একটি ভিডিও আপনাদের দেখাতে চাই। ভিডিওটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তারপর আমরা একটা একটা করে আপনাদের ধারাবাহিক অনেকগুলো ভিডিও দেখাবো। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়া হবে। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে বিএনপি সেভাবে মামলা করতে চায় না। আমি আপনাকে কথা বলছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা দিয়েছে তিনি সকল মামলা তুলে নেবেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সকল মামলা তুলে নেব। এই কথাটিকে একটু আমরা গুরুত্ব দেই। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সবগুলো কি ফেক? অবশ্যই না। 16 বছর আওয়ামী লীগ এদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে, দখলদারিত্ব চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, গুম খুন ক্রস ফায়ার করেছে, এই মামলাগুলো তুলে নেওয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে? তিনি ক্ষমতায় বসার আগেই যে ঘোষণাটি দিলেন, এতে করে দেশের মানুষ কি তাকে সমর্থন দেবে? বা এই বক্তব্যের জন্য তিনি কি আওয়ামী লীগের ভোট পাবেন? গত 15 মাসে এই দেশে দখলদারিত্ব, লুটপাট, জোর জবরদস্তি, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য দখল করেছে কি, বা থানায় থানায় মামলা দিয়েছে কি? বিএনপি। এটা তো আমরা সবাই জানি। আমার দল, বলতে লজ্জা লাগছে না। প্রতিটি থানায় প্রতিদিন এই মামলা দিয়েছে তারা, আবার তারাই টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়েছে। দুটো কাজ তারা করেছে। এক, তারা বাড়িতে গিয়ে বা টেলিফোনে হুমকি দিয়েছে, তোর নামে মামলা দেব, টাকা দে। তো যারা মূল অপরাধী অনেককেই টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগের বড় বড় হেভিয়েট নেতারা দেশ ছেড়ে পালিয়েছে কাদের সহযোগিতায় আপনারা বুঝতে পেরেছেন? যারা মোটা অঙ্কের টাকা দিতে পেরেছে তারা নির্বিঘ্নে দেশ ছেড়ে ভারতে চলে যেতে পেরেছে বা অন্য দেশে চলে যেতে পেরেছে। অর্থাৎ খেলাটা হয়েছে টাকার। বাংলাদেশের প্রতিটি থানা, উপজেলা, প্রত্যেকটি স্থানে এভাবেই আওয়ামী লীগের অনেক লোক বেঁচে গেছে, আবার অনেক নিরপরাধ আওয়ামী লীগও ফেঁসে গেছে কেবল এই দেন দরবার। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তিনি
স্বীকার করছেন তার দলই এই মামলাগুলো দিয়েছে, এখন তারা এই মামলাগুলো তুলে নেবেন। তার মানে আগামী দিনে যে নির্বাচন আসছে আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবে, তারা ক্ষমতা আসলে এই মামলাগুলো তুলে নেবে। যারা ক্ষমতায় আসার আগেই এই কাজগুলো করেছেন তারা ক্ষমতায় আসার পর মামলা তুলতে পারবেন? জনাব তারেক রহমান বিগত 15 মাস ধরে তার দলের নেতাকর্মীদের উপর যে বহিষ্কার বা বিভিন্নভাবে শাস্তি আরোপিত করলেন, বিএনপি কি সেই শাস্তি মুখোমুখি পড়েও সঠিক পথ পেয়েছে? পায়নি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উপর কিভাবে মানুষ ভরসা রাখবে যে তিনি মামলা তুলে নেবেন, নাকি ভোটের জন্য এই কথা বলছেন, নাকি আদৌ তিনি চান না আওয়ামী লীগ জেলে থাকুক? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরেকটি ফটো কার্ড দেখেন, তিনি আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, কিন্তু তার 20 বছরের মিত্রকে নিয়ে তিনি কি বলছেন এটা একটু আমরা দেখে আসেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আবারও দিচ্ছি দর্শক, ফটো কার্ডটি কোথায় গেল? আপনারা আবার স্ক্রিনে দেখতে কি পাচ্ছেন? আপনারা নৌকার, কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। জি, এটাও আওয়ামী লীগের জন্য একটি নিঃসন্দেহে ভালো সংবাদ। আওয়ামী লীগের ভাইরা দলে দলে এবার ধানের শীষে ভোট দিতে পারেন, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নিয়ে এই কথাটি বলেছেন। আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরেকটি ফটো কার্ড দেখি, এগুলো আজকের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা এসছে। 71-এর একটি মহল পাকিস্তানের সাথে আঁতাত করে মা বোনদের নির্যাতন করেছিল, হত্যাকাণ্ডের সহযোগী ছিল, আজকে তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি কথাটি তিনি জামাতের উদ্দেশ্য করে বলছেন, বলতেই পারেন, তিনি জামাতকে নিয়ে যত কথা বলেন আপত্তি নেই, কিন্তু 20 বছরের মিত্রকে তিনি তেতিয়ে দিয়ে আওয়ামী লীগকে বাগে নিতে চাইছেন কেন? এটা নিয়ে আমাদের প্রশ্ন। আমরা আওয়ামী লীগ এবং দিল্লির প্রশ্নে আমি আমার নিজের দলকেও ছাড় দিয়ে কথা বলতে রাজি নই, কারণ আমি আমার মাথাটাকে দলের কাছে বিক্রি করিনি। আমি দলের অনুকম্পন, দলের সাহায্য, দলের আর্থিক লোভ সংবরণ করে আমি রাষ্ট্রকে ভালোবাসি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার খুব প্রিয় একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি বরাবরই বলি তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন সফেদ ভদ্র রাজনীতিবিদ, কিন্তু কেন তিনি এই সময়টিতে এসে এই কথাগুলো বলছেন আমি এটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। দর্শক, আমরা আরেকটি ফটো কার্ড আপনাদের দেখাবো, তারপর আজকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য শুনে আসি। জায়েজ করে নিলেন এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো 100 বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। গণভোট বাংলাদেশে হবে, বিএনপি আরো 100 বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কে বলছে? এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন যে পাটোয়ারি। দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। জামাত বা আট দল যে দাবিগুলো করছে এগুলো যৌক্তিক এবং ন্যায্য। কে বলছে? এনসিপি নেতা। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যদি জামাত বা আট দলের এই আন্দোলনে সরকার, র্যাব, পুলিশ বা পেটোয়া বাহিনী দিয়ে কোনো বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে এনসিপি জামায়াত বা ইসলামী দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেবে। স্পষ্ট বার্তা পাচ্ছেন আপনারা। 8 দলের একটা আন্দোলন চলতেছে, 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। এনসিপি জামাতের এই আন্দোলনে সংহতি জানিয়েছে, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে এনসিপির সাথে ঘরটা বোধহয় ভেঙে যাচ্ছে বিএনপির, অথবা কোনো না কোনো ভাবে এনসিপি
তারা তাদের রাজনৈতিক পলিসিতে একটা পরিবর্তন আনছে। তার মানে হলো যে জামাতের এই আন্দোলনে এনসিপির সম্পৃক্ততা বা তাদের সংহতি বা তাদের জামাত বা ইসলামী দলগুলোর পক্ষে এনসিপি দাঁড়াচ্ছে, এটি আমরা স্পষ্ট হয়ে গেছি। দর্শক, এতক্ষণ যে কথাগুলো বললাম বিএনপির বিরুদ্ধে গেছে, বিএনপির এই বক্তব্যগুলোর কিছু অংশ আমরা আমাদের দর্শককে দেখিয়েছি। এবার দেখেন বিএনপির অন্যতম একজন স্পোকম্যান মাহাদি আমিন, আমার প্রিয় একজন মানুষ, আমার বন্ধু মানুষ। সবচেয়ে বেশি গুম খুন হামলা মামলার শিকার যে দলটি হয়েছে সেটা বিএনপি। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 2000-এর বেশি নেতাকর্মী প্রথম 15 বছরে শহীদ হয়েছেন। শুধু গণ অভ্যুত্থানে আমাদের 500-এর বেশি বিএনপি পরিবারের সন্তান এবং নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা দেখেছি যে আমাদের 1000-এরও বেশি নেতাকর্মী এবং দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন মানুষ গুম হয়েছেন। তার কারণ কি? তার কারণ আমরা সবাই এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক। একটা বিষয় খারাপ লাগছে, মাহাদি আমিন যে বক্তব্যগুলো দিলেন, এখানে দেখেছেন যে গত 16টা বছর সর্বাধিক নিপীড়নের শিকার হয়েছে কিন্তু বিএনপি। এই আন্দোলনে সর্বাধিক বিএনপির সমর্থিত লোকেরা প্রাণ হারিয়েছে। 16টা বছর হাসিনার হাতেও মারা গেছে। কিন্তু সেই বিএনপিটা যে জনপ্রিয়তা নিয়ে মানুষ বিএনপির অপেক্ষা ছিল, ধানের শীষের পক্ষে ছিল, সেই বিএনপিকে সঠিক পথে আছে। আজকে এই বিএনপিকে একটা নতুন দল এনসিপির মতো একটা দল এসে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সকল বক্তব্যটা শুনাইনি, আপনারা সোশ্যাল মিডিয়া শুনবেন। তিনি বিএনপিকে একেবারে ধুয়ে ছেড়ে দিয়েছে। এই সুযোগটি বিএনপি দিয়েছে নাকি বিএনপি কোনো ভুল সিদ্ধান্তের কারণে কথাগুলো শুনছে? আফসোসের বিষয় হলো আমরা কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমাদের রাজনৈতিক দলগুলোকে অজনপ্রিয় করে তুলছি। একদিকে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে, আবার একদিকে আন্দোলনের বা জুলাই বিপ্লবের স্পিডের বিপরীতে আমাদের সিদ্ধান্তগুলো আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করছে। আজকে জনাব তারেক রহমান স্পষ্ট একটি বার্তা দিয়েছেন। আমি তারেক রহমানের বক্তব্যটি আপনাদের এক নজর পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে রক্ষা করতে গিয়ে ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নিয়েছেন। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে সেই দলের ছাতার নিচে পরাজিত পলাতক স্বৈরাচার আশ্রয় নিয়েছে কিনা এটি ভাবার সময় এসেছে। গণভোটের আড়ালে পতিত, পরাজিত ও পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান জনাব তারেক রহমান। এই যে বক্তব্যটি তারেক রহমান দিয়েছেন, এটা আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করব এই ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকা উচিত, কারণ ফ্যাসিস্টদের পক্ষে পরাজিত শক্তিরা কোনোভাবে গোপনে সাহায্য সহযোগিতা করছে কিনা এই বিষয়টি আমাদের সজাগ থাকা উচিত। কারণ এই রাষ্ট্রে পর্দার অন্তরালে নানান রকম কুচক্রী মহলের অপরাজনীতির খেলা চলছে। দর্শক, এদিকে আরেকটি বিষয় তৈরি হয়েছে যে শেখ হাসিনার কিছু বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আসেন আমরা একটু দেখে আসি, তারপর আপনাদেরকে আমরা নিয়ে আসি আলোচনায়। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। বুঝতে পেরেছেন? আমরা আরেকবার শুনি কি বলেছেন। বাস্তব কথা, জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। এটা হলো বাস্তব কথা। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক রহমান খুনি, একটাকেও ছাড়বেন না। তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে এখন হুমকি দিচ্ছেন এরকম নয়, তিনি দেশে থাকতে কথাগুলো বলেছেন। যে আওয়ামী লীগ মানুষের উপর এত নির্যাতন করেছে, আজকে মির্জা ফখরুল ইসলাম তাদেরকে মামলা থেকে রেহাই দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, এই জন্য বক্তব্যটি আপনাদের শোনালাম। 18 বছর জনাব তারেক রহমান দেশে আসতে পারেননি, এখনো পারছেন না। শত্রুরা তার জন্য মরণ ফাঁদ পেতে রেখেছেন। বিএনপির মধ্যে এই বিতর্কিত মন্তব্যগুলো করে তারেক রহমানকে আরো বেশি চাপে ফেলে দিচ্ছেন যারা, তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক দৃষ্টি রাখতে বলবো।
আমরা সমালোচনা করছি এর অর্থ এই নয় যে আমরা বিএনপিকে ভালোবাসি না। আমরা বিএনপির ভুলগুলো দেখে বা জনগণের পারসেপশন গুলো শুনে আপনাদের কাছে প্রকাশ করি, যাতে করে ভুল সিদ্ধান্তগুলো বা মানুষের মতামতগুলো আপনারা বুঝতে এবং জানতে পারেন। সারা দেশে চলছে এখন আগুন সন্ত্রাস। স্কুলে পেট্রোল বোমা মারা হয়েছে শিশুদের, কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসিনার আওয়ামী লীগ। আজকে রাতে প্রচুর বাসে আগুন দেয়া হয়েছে, ককটেল বিস্ফোরণ, এখন শুধু পেট্রোল বোমার খেলা শুরু হয়েছে। অথচ বিগত আন্দোলনে যখন জামাত বিএনপি আন্দোলনের কল করত, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং তাদের এজেন্সির লোক, গোয়েন্দা বাহিনীগুলো বিভিন্ন বাসে, বিভিন্ন গাড়িতে আগুন দিয়ে মানুষ মারতো, আর এই দোষগুলো বিএনপি জামাতের ঘাড়ে চাপাতো। একটিতে প্রমাণ করতে পারেনি যে বিএনপির কোন নেতাকর্মী বাসে আগুন দিয়েছে, কিন্তু প্রতিটা অসহযোগ, হরতাল বা আন্দোলন কর্মসূচির আগে বাসে আগুন দেয়া হতো এবং নির্বিঘ্নে অপরাধীরা চলে যেত পুলিশের নাকের ডগা দিয়ে। এগুলো বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে যে বাসে পেট্রোল দিয়ে আগুন ধরাচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে দেখতেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। যদি বিএনপি জামাতের লোক হতো, মাটির নিচ থেকে তাদেরকে গ্রেপ্তার করতো মনিরুল, বিপ্লব, এই হারুনরা, বেনজিররা। কিন্তু যখন দেখলাম বাসে আগুন দিচ্ছে, কাউকে ধরতো না, কারণ এগুলো এজেন্সির লোক, এগুলো টোকাই দিয়ে এজেন্সির লোক বাসে আগুন দিয়ে পৃথিবীকে দেখাতো যে বিএনপি দেখো কিভাবে আগুন সন্ত্রাস করে মানুষ মারছে। সেই সময় শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছেন, আসেন সেই বক্তব্যটা আমি আপনাদের এক নজর দেখাই যে তিনি কি বলছেন। কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। শেখ হাসিনা দেশবাসীকে, সবাইকে উদ্দেশ্য করে এই বক্তব্যটি দিয়েছেন। তার মানে কেউ যদি এখন বাসে আগুন দেয়, ওই হাত পুড়িয়ে দেওয়ার অনুমতি পেয়ে গেছেন আপনারা। সো কালকে থেকে না, আজকে থেকে মাঠে নেমে পড়ুন। কোন সন্ত্রাসী, কোন দেশদ্রোহী, কোন দিল্লির চাকরের রাষ্ট্রবিরোধী, মানে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড, এই আগুন সন্ত্রাস আমরা মেনে নেব না, আমরা রুখে দেব। যেহেতু শেখ হাসিনা বলছেন হাত পুড়িয়ে দিতে, আপনারা অনুমতি পেয়ে গেছেন, এখন আপনাদের এই জন্য আর কোনো প্রকার অনুমতির প্রয়োজন নেই। কারণ এগুলো শেখ হাসিনা কখনো বোঝেননি যে একদিন এই কথাগুলো তার জন্য কাল হয়ে যাবে। আজকে তার জন্য সত্যিকার অর্থে কাল হয়ে গেছে। দর্শক, ঢাকার চিত্র ক্রমান্বয়ে পাল্টাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সন্ত্রাসীরা ঢাকায় প্রবেশের পথে আটক হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের ঢিলেঢালা অভিযান চলছে, কোথাও পুলিশ অ্যাটাকিং মুডে রয়েছে। ইতিমধ্যে পুলিশের মধ্যে একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে, কোন কোন থানায় কোন কোন জায়গায় পুলিশ ব্যর্থ হচ্ছে, তারা কি ফ্যাসিস্টের দোষর। আবার এই তালিকার মধ্যেও অনেক জায়গায় দেখা যাচ্ছে বিএনপি জামাতকেও ফাঁসিয়ে দেওয়ার কাজ করছে একটি গ্রুপ, কারণ তারা পুলিশের ঊর্ধ্বতন পজিশনে বসে আছে ফ্যাসিস্টের দোষর হয়ে, কিন্তু সরকারের দালালি তারা করে টিকে থাকছে। ইতিমধ্যে ঢাকার বহু অঞ্চলে বাস জ্বলতে দেখা গেছে। আমি সেই ভিডিওটি সঙ্গত কারণে দেখাতে পারছি না। এই বাসগুলো কি অন্যায় করেছে? ধরেন আমার গাড়িটা রাস্তায় রেখেছি বা আমি আমার পরিবার নিয়ে যাচ্ছি, আমার গাড়িটা জ্বালিয়ে দিলেন, আমার কি অপরাধ? আমি না কাউকে মেরেছি, না কাউকে কেটেছি। রাষ্ট্রের বিরুদ্ধে এই যে জঘন্য অপরাধ, যেটা তারেক রহমান বলছেন যে আগুন সন্ত্রাস শুরু হয়েছে, এটা আমাদের রুখে দিতে হবে। আমি সবাইকে বলবো, আসুন আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াই। ইতিমধ্যে জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি প্রত্যেকেই আগামীকালকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। আমি একটি ফটো কাটিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আগামীকালকে প্রত্যেকে, দেশ প্রেমিকরা প্রত্যেকে রাজপথে থাকবেন এবং ওই দুষ্ট চক্রকে, কুচক্রী মহলকে, রাষ্ট্র বিরোধী চক্রকে প্রতিহত করবেন। আগামীকালকে উত্তরায় বিএনএস, খিলক্ষেত, বসুন্ধরা গেট, গাবতলী, মিরপুর 10, ধানমন্ডি 32, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ি, চিটাগং রোড, এই অঞ্চলগুলোতে ছাত্র শিবির মোকাবেলায় থাকবে এই সন্ত্রাসীদের। এবং ছাত্রদলের কিছু তালিকা আমাদের কাছে এসছিল, তারা জানিয়েছে তারা সব মানে এরকম মানে স্পেসিফিক না, সব জায়গায় তারা কালকে থাকবে। এনসিপিও কালকে মাঠে থাকবে। রাতে টিএসসি থেকে ডাকসুর
নেতৃত্বে মিছিল হয়েছে, এনসিপি কার্যালয় থেকে মিছিল হয়েছে, তো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মিছিল হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আবারও বলছি, রাষ্ট্র একটা ক্রুশিয়াল মুভমেন্টে আছে। আগামী কালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন প্রফেসর ইউনূস, এবং তিনি এই বক্তব্যে জাতিকে দিক নির্দেশনামূলক কিছু বলতে পারেন আশা করা হচ্ছে, এবং 15 তারিখ জুলাই সনদে তিনি স্বাক্ষর করে এটির আইনি বৈধতা দিতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এবং তার পরবর্তী গণভোটের নির্দেশনাও আগামীকালকে আসতে পারে। আমরা প্রফেসর ইউনূসের এই বক্তব্য থেকে, কাল দুপুরে যে তিনি বক্তব্যটি দিবেন, সেখান থেকে হয়তোবা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মুখোমুখি লড়াই চলছে, একে অপরের প্রতি তিক্ততা বাড়ছে, এটার সমাধান হতে পারে। একটি কথা মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দল নাই, সবার আগে দেশ। এই দেশকে শান্তিপূর্ণ পরিবেশে এবং হাসিনা বা দিল্লির হাত থেকে রক্ষা করতে হলে প্রত্যেকটি দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনোভাবে আমাদেরকে বিভাজিত হওয়া যাবে না। আবারও বলছি, রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে এগুচ্ছে। হাসিনার এই আগুন সন্ত্রাস আগামী নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে, মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে তাদেরকে। প্রতিটা জনগণকে এখন সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে গণভোট কবে হবে, আগে না পরে, এই ছোট্ট মামুলি বিষয়টিকে দূরে ঠেলে দিয়ে রাষ্ট্রকে রক্ষায় সবাই এগিয়ে আসে। গণভোট আগে হলে কারো ক্ষতি হবে না, পরে হলেও কারো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা হবে হাসিনা আবারও ফিরে আসলে এই বাংলাদেশে। হাসিনা ফিরে আসা মানে হাসিনার সন্ত্রাসীরা ফিরে আসে, বিদেশে বসে অর্থ আর টোকাই দিয়ে, সন্ত্রাসী দিয়ে ঢাকাকে, রাজধানীকে, দেশকে অস্থিতিশীল করে তারা আবারও দেশটাকে বড় রকম বিপদে ফেলতে চাইছে, এই দেশকে অকার্যকর করে ফেলতে চাইছে। আসুন সবাই মিলে এই দেশকে রক্ষা করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।